ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো। জি, আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আচ্ছা, আমি ঠাকুরগাঁ থেকে হারাধন বলছি। জি। আমার প্রশ্ন, আমরা 5ই আগস্ট শহীদ দুজন দর্শক আছেন, একটু দ্রুত ফোনটা নিয়ে নেব। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দ্রুত আপনার প্রস্তুতি বলুন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি মাসুদ কালাম স্যারের কাছে। আরেকজন আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আমার নাম রাশেদ, আমি ঠাকুরগাঁ থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনে যাদের হাত গেল। ধন্যবাদ। আপনার অভিযোগ আমি শুনতে পেয়েছি। আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমি একটু আবু আল মোহাম্মদ শহীদ খান আপনার কাছে জানতে চাই। দর্শকগুলো অনেক প্রশ্ন করেছেন, কোনটার উত্তর দিবেন কি? না, সবগুলোরই উত্তর দেওয়া যাবে। মানে একটা গণতান্ত্রিক আন্দোলন তো আপনি করতেই পারেন, আপনার সমাবেশ করতে পারেন, কিন্তু তাতে যাতে জনদুর্ভোগ না হয় সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। একটা রাজধানীতে যদি আপনি রাস্তা বন্ধ করে দেন, এমনিতে রাজধানীতে রাস্তা খুবই কম, আমরা সবসময় জ্যামের মধ্যে থাকি। তো একজন রুগী বা যারা কাজে যাচ্ছেন তারা যদি আলোচনা করেছেন, তাই না, এটা আপনি করতে পারেন। আন্দোলনের বিভিন্ন পদক্ষেপে নিতে পারেন। তো যিনি প্রশ্ন করেছিলেন যে ওই সময় 36 দিন যে অনেক আন্দোলন হয়েছে, অনেক রাস্তাঘাট বন্ধ করা হয়েছে, পুলিশে কিছু অ্যাকশন করেছে, সরকারে যারা থাকেন তারা এইটা ওই আন্দোলনের সময় আলাপ আলোচনা করার সুযোগ ছিল। তখনও আমরা বলেছি যে আলাপ আলোচনা করতে হবে, যে কোটা নিয়ে আলোচনা করেন তাদের সাথে। আপনি যদি তাদের অন্য দাবি থাকে সেটা নিয়ে আলোচনা করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আছে সেটা নিয়ে আলোচনা করেন। আলোচনা তো হতে হবে এবং আলোচনার মধ্যে দিয়েই নিষ্পত্তি হবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন। সুতরাং গণতন্ত্রে আপনি আন্দোলনে থাকবেন, সেই মানে ছাত্র বা কৃষক, শ্রমিক অথবা একটা পেশাদার গোষ্ঠী, তাদেরকে চিন্তা করতে হবে ওনাদের আন্দোলন আর একটা বড় রাজনৈতিক আন্দোলন কিন্তু একই মাপের হয় না। এইভাবে চিন্তা করে জিনিসগুলো। আমি একটা অন্য প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই সংবাদে দেখেছেন যে আগামীকাল জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিবে। এই জনপ্রশাসন সংস্কার কমিশনের নিয়ে কিন্তু বেশ বিতর্ক হচ্ছে এবং প্রশাসনে এটি নিয়ে কিন্তু ব্যাপক একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল, আন্দোলনমুখ অবস্থার সৃষ্টি হয়েছিল। এই যখন কমিশনে এই প্রস্তাব জমা দিবে, যখন প্রস্তাবগুলো আসবে, আপনার কাছে কি আশঙ্কা হচ্ছে যে এরকম পরিস্থিতি আবার হতে পারে, জনপ্রশাসনের ক্ষোভ? না, আমি আশঙ্কা করি না এবং আমি কোনো আন্দোলনের প্রয়োজনও দেখি না। প্রথম কথা হচ্ছে যে সংস্কার কমিশন তো একটা প্রস্তাব দেবে, সুপারিশ করবে, সব সুপারিশ সরকার গ্রহণ করবে। ওনার যে লিডারশিপ আছে মহিত চৌধুরী সাহেবের, উনি নিশ্চয়ই এগুলো দেখেছেন, আলাপ আলোচনা করেছেন। সুতরাং এগুলোর ব্যাপারে তিনি কি প্রস্তাব দেন, পুরো প্রস্তাবটা দেখার পর আমার মনে হয় যে আমরা আলোচনা করতে পারবো। এবং এই প্রস্তাবগুলো আমার মনে হয় এই প্রস্তাবগুলো সব উন্মুক্ত করে দেওয়া দরকার। আপনি ঐকমত্য কমিশনের সাথে আলাপ করেন, খুব ভালো কথা। আপনি এটা জাতির জন্য উন্মুক্ত করবেন না কেন? আমরা তো এর আগেও কমিশনের রিপোর্টগুলো সব দেখি, সব জমা হয়, এরপরে এটা ঠান্ডা ঘরে চলে যায়, মানে ফ্রিজে চলে যায় এবং এটা কখনো বের হয় না। অনলাইনে দিবে কেন? এটা পত্রিকায় দিক, অনলাইনে দিক এবং একেবারে বই আকারে ছাপায় দেখ কেন? অনলাইনে, যে আমরা এখন অনলাইনের কথা বলি, এইখানে একটা কথা বলা দরকার। বাংলাদেশের কত লোক অনলাইনে এইসব লেখাপড়া করে বলেন? আমরা শুধু কি একটা বিশেষ শ্রেণীর জন্য এগুলো দিব? বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের কাছে এই জিনিসগুলো যাওয়া দরকার। তো অনলাইনে দিলে অনলাইনে কতজন হিট করবে, কিভাবে হিট হবে, কতজন অনলাইনে মতামত দিবে এবং অনলাইনের মতামত তারা ঠিক মতো ওগুলো দেখছেন কি না, এটার ব্যাপারে তো সন্দেহ আছে। অনলাইনে দিবেন আপনি বললেন, তারপরে 15 দিন পরে বলবেন যে অনলাইন তো টাইম শেষ হয়ে গেছে, আমরা এটা করলাম। খুব যে একটা পরিবর্তন হয় এটা আমরা দেখি নেই। তার উদাহরণ হলো আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার উদাহরণ হলো যে কালা কানুন। আপনি এগুলো তো অনলাইনে দেন, তারপরে যত মতামত আসে একটা মতামতও আপনারা গ্রহণ করেন না। সুতরাং সরকারের যে ব্যবস্থাটার পরিবর্তন দরকার, সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এটা তো 16 দিন হয়ে গেছে, আপনি এতদিন তো প্রকাশ করে দিতে পারতেন। এই যে 6টা কমিশন যে রিপোর্ট দিল 16ই জানুয়ারি, তো এখন আপনি আজকে যখন কথা বলছি আমরা, বা ঐকমত্য কমিশন যখন বসবে, তখন অলরেডি আপনার 15 থেকে 17 দিন পার হয়ে গেল। তো এই 17 দিন আমি নষ্ট করলাম কেন আমরা? তো এটা নিয়েও যে অথর্ব বলা হচ্ছে বা যোগাযোগ ঠিকমতো হচ্ছে না, ঘুমাচ্ছে, এরকম যে কথাবার্তা আসে এই কারণে আসে। আর একই সাথে সবগুলো আলোচনা করতে হবে কেন? আপনার যে 6টা কমিশন দিয়েছিল, 6টা কমিশন আপনি আলোচনা সেরে ফেলতে পারতেন এর মধ্যে। তো এর যে প্রিপারেশন নাই, মানে ডক্টর ইউনূস যখন বললেন যে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম, তার মধ্যে রিপোর্টগুলো আসবে এবং এই রিপোর্টগুলো পাওয়ার পরে আমরা রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলোচনা করব। তো আপনার প্ল্যান থাকবে না? 31শে জানুয়ারির পরে তো প্ল্যান থাকবে। 31শে জানুয়ারিতে যিনি রিপোর্ট দেবেন তার রিপোর্ট নিয়ে আমরা 2-3 তারিখে বসে যাব।
হ্যাঁ, আলোচনা করার জন্য। এটা তো এমন না যে আপনি কিছু নিয়ে আলোচনা করবেন, কিছু নিয়ে আলোচনা করবেন না। ফুল রিপোর্ট তো আমরা দেখতে চাই, পুরো রিপোর্ট তো দেখতে হবে। সংবিধান সংস্কার কমিশন কি রিপোর্ট করলো, কোথায় তারা পরিবর্তন চায়, তো সেটা দেখতে হবে। আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছেন, রাষ্ট্রধর্ম বাদ দেন নেই, তাই না? তো আপনি কেন বাদ দিলেন? এখন এটা অ্যান্সার যদি এরকম হয় যে এর আগেও তো এই রাষ্ট্রধর্ম নিয়ে কোনো কথা হয়নি, কেউ আপত্তি করেনি, তো ধর্মনিরপেক্ষ নিয়েও তো কেউ আপত্তি করেনি, জাতীয়তাবাদ নিয়েও কেউ আপত্তি করেনি। সুতরাং এইসব আলোচনা করে তো হবে না। ফুল রিপোর্ট জনগণের সামনে থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হচ্ছে, আমার প্রস্তাব হলে এই আলোচনাটা টিভিতে একেবারে ব্রডকাস্ট করা হোক, ওপেন। আপনি আমেরিকান, আপনি তো কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, অনেক কিছু বলছেন না, পরিবর্তিত বাংলাদেশ, তাহলে এইসব আলোচনা আর গোপন থাকবে কেন? ডক্টর ইউনূস এবং তার যে সঙ্গীরা যারা বসবেন, অন্যদিকে যারা বসবেন, টিভিতে এটা ব্রডকাস্ট করেন আপনারা টিভিতে লাইভ ব্রডকাস্ট হবে, আমরা শুনবো যে উনি কী বলছেন, রিয়াজ সাহেব কী বলছেন, বা আরেকজন মুহিত সাহেব কী বলছেন, ডক্টর ইউনূস কী বলছেন, রাজনৈতিক দলেরা কী বলছে, আমরা শুনে জনগণ তাদের মতামত। আপনারা বারবার বলে না জনগণ কি মনে করে, বারবার কিন্তু এটা বলে জনগণ কি এখন ইলেকশন চায়? আরে ভাই, জনগণ ইলেকশন চায় না ইলেকশন চায় না এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার একটাই মাত্র পন্থা আছে, জনগণের মতামত বোঝার, মানে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত বোঝার একটাই পন্থা, সেটা হলো নির্বাচন দিলে এবং সেটা সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কি চায় সেটা বোঝা যায়। আরেকটা পন্থা, যখন নির্বাচন নাই, নির্বাচন তো আর প্রত্যেক দিন করা যাবে না, গণভোট প্রতিদিন করা যাবে না, এবং গণভোট করার আমাদের এখন সংবিধানে কোনো সুযোগও নেই, এবং গণভোট কেমন হয় এটা আমরা কিন্তু জানি, আমি ওই আলোচনায় যাচ্ছি না, কারণ দু একটা গণভোট দেখার আমার সৌভাগ্য হয়েছে। সুতরাং গণভোট কী হয়, কীভাবে গণভোটে লোকজনকে আনা হয়, কেমনভাবে বাক্স ভরা হয়, এটা আমরা জানি, যখনই হয়েছে তাই করা হয়েছে। সুতরাং গণভোটে কোনো সমাধান না, জনগণের মতামত প্রতিফলিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে, বিকজ রাজনৈতিক দলগুলো জনগণের কাতারে থাকে। জনগণের মতামত প্রতিফলিত হয় মিডিয়ার মাধ্যমে, কারণ মিডিয়া আপনারা জনগণের কাছে জানতে চান। জনগণের মতামত প্রতিফলিত হয় বিভিন্ন, এই যে মিডিয়াতে অনুষ্ঠান হয়, বিভিন্ন সংবাদ সম্মেলন, বিভিন্ন আন্দোলন। যেমন আমরা বুঝতে পারছি না যে তিতুমির কলেজ একটা বিশ্ববিদ্যালয় চায়, কেন বুঝলাম? তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করছে। এইভাবে জনগণের মতামত প্রতিফলিত হয় স্থানীয় সরকারের যে সব প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে। জনগণের মতামত জানতে পারে যারা প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে আছেন, তারা যদি ইন্ডিপেন্ডেন্ট থাকেন, তারা যদি কোনো দলের লেজুর ভিত্তি না করেন, দলবাজ না হন, তাহলে তারা কিন্তু জনগণের মতামত জানতে পারেন, কেননা তাদের কাছে জনগণ নানান কারণে যায় এবং তারা সেই কাজগুলো করেন। জনাব মাসুদ কামাল, আপনাকে সেটা জানতে, একজন দর্শক ফোন করে বলেছিলেন যদি 5ই আগস্টের আগে শিক্ষার্থীদের আন্দোলন দোষের না হয়, তাহলে এখন যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন আমরা সেগুলো দোষ কেন বলছি? না, এখানে কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে। বাস্তবতাটা হলো দাবিটা কি, আগে কিসের দাবি ছিল, এখন কিসের দাবি আছে, এটাও বুঝতে হবে। কাজেই দুইটাকে কিন্তু এক পাল্লায় মাপলে হবে না, কাজে আমি মনে করি যে আগেরটা এটা এক ধরনের ব্যাপার না। আর এখানে যে দাবিগুলো উঠছে, এই দাবিগুলোর সমাধান আছে, আগের দাবিগুলো তো সমাধান হয়নি, আর এই দাবিগুলোর সমাধান তো সরকারের কাছে আছে, সরকার উদ্যোগ নিচ্ছে না, তাই না? কাজে এই দুটার প্রেক্ষিত ভিন্ন। কিন্তু আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ঐক্যমত্য বলছিল, ঐক্যমত্য কমিশন মধ্য ফেব্রুয়ারি থেকে যে কমিশনগুলো, যে রিপোর্টগুলো জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে বা জমা দিবে, মধ্য ফেব্রুয়ারি থেকে ঐক্যমত্যের যে কমিশন গঠন করা হয়েছে, তারা এইটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের সাথে আলোচনা শুরু করবে। যে কমিশনগুলো এখন পর্যন্ত যে রিপোর্টগুলো দিয়েছে আপনি দেখেছেন, সেগুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার যদি আলোচনায় যায়, ঐক্যমত কতটা সম্ভব বলে আপনার মনে হচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে দেখেন, রাজনৈতিক দল বলতে আপনারা কি মিন করতেছেন? অলরেডি কিন্তু কিছু রাজনৈতিক দলকে আপনারা ডাকছেন না, আপনারা জাতীয় পার্টিকে ডাকছেন না, আপনারা আওয়ামী লীগকে ডাকছেন না, আপনারা হয়তো জাসদকেও ডাকছেন না, ওয়ার্কার্স পার্টিকেও ডাকছেন না। এগুলো তো পলিটিক্যাল পার্টি। এখন আপনি বলবেন যে এই পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, তো পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না, পলিটিক্যাল পার্টির লিডারশিপের ভূমিকা ভালো ছিল না, এটা নিয়ে কিন্তু আরেক বিতর্ক। কাজে আমি মনে করি যে ঐক্যমত যারা আছে এখন পর্যন্ত, তাদের কোনো সমস্যা আছে। সমস্যাগুলি কী ধরনের আমি বলি আপনাকে। যেমন ধরেন বিএনপির তো নিজেদেরই একটা সংস্কার প্রস্তাব আছে 31 দফা, এবং সেটা 2 বছর আগের থেকে আছে। সরকার যখন এই সংস্কার উদ্যোগটা নিয়েছে, তারপরেও কিন্তু বিএনপি তাদের 31 দফা নিয়ে নানা জায়গায় মিটিং করেছে, এবং তাদের একদম মাঠ পর্যায়ের লোকদের কাছে কিন্তু এটা তারা ক্লাস নিয়েছে পর্যন্ত। তার মানে কি, তারা তাদের ঐক্য যে প্রস্তাব, যাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে, সেগুলোকে তারা কিন্তু হাইলাইট করছে।
তো তাদের সঙ্গে যেখানে যেখানে না মিলবে তারা সেটা মানবে না। তো এখন কতটুকু ছাড় দিবে? আমি মনে করি যে দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি 31 নম্বর দিয়েছেন, ভালো করেছেন। যদি সরকারের কোনো প্রস্তাব এর কি বেটার মনে হয় তাহলে আপনার মেনে নেওয়া উচিত। আবার সরকারকেও বলবো আপনাদেরও ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনারা এনজিও দিয়ে করেন না, যাকে দিয়ে করান, কিছু সংস্কার পক্ষে ওখানে তো 2-1 জন বিশেষজ্ঞ লোক ছিল, তো ওই যেগুলো ওখানে ভালো প্রস্তাব যেগুলো আছে সেগুলো আছে, আর যেগুলো সরকার বিরোধী দলরা এবং বিভিন্ন মানে পলিটিক্যাল পার্টিগুলো না মানবে সেগুলো আপনাদের বাদ দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে পারবো। কাজে আমি কিন্তু সবার সঙ্গে বসে সমাধান করাটার ব্যাপারে আশাবাদী। কিন্তু এই শিক্ষার্থীদের নতুন দল গঠন করা নিয়ে সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে যদি এই সমন্বয়ক যারা সরকারে আছেন শিক্ষার প্রতিনিধিরা, তারা তাদের পদত্যাগ করবেন কি করবেন না, দলে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে বিএনপির মধ্যে যে আপত্তি এবং একটা দূরত্ব তৈরি হয়েছে, সেখানে এসে সমঝোতা কতটা সম্ভব মনে করে? এখানে সমঝোতা হওয়া কঠিন, কারণ বিএনপির আপত্তিটা তো ভ্যালিড। কারণ দেখেন, আপনি ডক্টর ইউনূসের যে ইন্টারভিউটা ছাপা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসে, সেখানে তো উনি বলেছেন, উনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এই ছেলেদেরকে রাজনৈতিক দল করার জন্য উনি মানে উৎসাহ দিচ্ছেন। তার মানে ওই রাজনৈতিক দলটার ব্যাপারে ওনার এক ধরনের আন্তরিকতা বলেন, এক ধরনের সহানুভূতি বলেন, এক ধরনের সম্পৃক্ততা বলেন আছে। কিন্তু তখন কিন্তু ওনার সেই মানে নিরপেক্ষতাটা থাকছে না। তাহলে উনি কিভাবে নির্বাচন করবেন? অথবা এই যারা এখন যারা আছে মানে আপনার ছাত্রদের মধ্যে যারা নাকি আপনার উপদেষ্টা আছে, তারা যেন কিন্তু বেরিয়ে আসবেন, বেরিয়ে আসলে তারা কিন্তু নিরপেক্ষ হয়ে গেলেন। তাদের সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলী একটা সম্পর্ক আছে। দেখেন, আমাদের এখানে 96 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার আছে, তার আগে একবার নিরপেক্ষ একটা নির্দলীয় সরকার ছিল। এই সরকারগুলোর মধ্যে যত লোক উপদেষ্টা হয়েছিল, এরা কেউ কিন্তু পরবর্তী সময়ে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে না, তো পলিটিক্যাল পার্টি করে না, একমাত্র ইউনূস সাহেব ছাড়া। ইউনূস সাহেব কিন্তু 96 সালে একবার কিন্তু উপদেষ্টা হয়েছিলেন, এবং উনি পরে কিন্তু বেরিয়ে এসে একটা নিজেই পলিটিক্যাল পার্টি করার চেষ্টা করেছিলেন, ফেল মারছেন, সেটা অন্য হিসাব, বাট চেষ্টা তো করছেন। মানে ওনার মনে মনে একটা খায়েশ কিন্তু আগেও ছিল। তো এখন উনি ওই খায়েশটা পূরণ করতেছেন এই স্টুডেন্টদের দিয়ে, কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু আর কারো কিন্তু উদাহরণ নাই। সেক্ষেত্রে আমাদের এই মানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি মূল বিরোধটা কী ছিল? আমাদের নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, সেখানে কি আছে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করতে হবে। যদি সেই প্রস্তাবটা থাকে তাহলে এই সরকার ইলেকশন কেমনে করাবেন? এই সরকার তো নিরপেক্ষ নয়। এবং এই সরকারের আবার আপনার প্রেস মিনিস্টার যেটা আছে, এই আপনার প্রেস সেক্রেটারি, সে তো বলেই দিচ্ছে এটাকে রাজনৈতিক সরকার। তাহলে তো এই সরকার তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তো পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার একটা পলিটিক্যাল পার্টিও হচ্ছে, তাহলে এই গভর্নমেন্টের নিরপেক্ষতা থাকলো কোথায়? আমি তো মনে করি ডক্টর ইউনূসের এই সরকার, তারা নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছেন, এটা মনে করি। আচ্ছা, সংস্কার নিয়ে কথা বলছে, সংস্কার নিয়ে ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন, বা প্রধান উপদেষ্টা যিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যতটুকু চাইবে ততটুকু সংস্কার করে এই নির্বাচনে আসলে যাবে, ঐক্যমত যেটা হবে। আবার অন্য উপদেষ্টা বলেন, কিংবা যদি তাদের প্রেস উইং থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, মানে তাদের সবগুলো কথার কি এক সুরে, আপনি সুরটা কি একই রকম? না, সংস্কার নিয়ে মোটামুটি আমি একই সুর পাচ্ছি। আচ্ছা, ডক্টর ইউনূস যে কথা বলছেন, সবাই মিলে যেগুলো মানবেন একটা করে তুলবেন, সবাই যদি একমত হয় তবে সেটাই হবে। এখন সবাই মিলে কয়টা একমত হবে সেটা আমরা দেখি।